হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা বর্তমান সরকারের নাই। আপনি তো বলেছেন হয় আওয়ামী লীগ থাকবে দেশে, না হয় আপনারা থাকবেন। সরকারের অবস্থান তাহলে কোন দিকে গেল? দেখেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন পরবর্তীতে করবে কিনা, এই প্রশ্নটি আসার পূর্বে আগে এটিকে আমাদের নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি যে ক্রাইমগুলো করেছে সেই ক্রাইমগুলোর বিচার নিশ্চিত হবে। ক্রাইমগুলোর বিচার নিশ্চিত হওয়ার পরে তারপরে সেই রিকনসিলিয়েশন প্রক্রিয়া কী হবে, কী রিহ্যাবিলিটেশন কী হবে, সেই বিষয়গুলো তখন আলোচনা করা যেতে পারে। কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেভাবে দেখছি যে আওয়ামী লীগের ক্রাইম নিয়ে আলোচনা হয় না, মানে আওয়ামী লীগ যে ক্রাইম করেছে, মানুষকে কথা বলতে দেয় নাই, গণহারে হত্যা চালিয়েছে, আয়নাঘরের মতো এই যে ম্যাটাফোরিক এক ধরনের যে টর্চার সেল ক্রিয়েট করে মানুষকে হত্যা করেছে, এই বিষয়গুলো দেখবেন আপনার কোথাও আলোচনাই নেই। এবং আমরা খুবই দুঃখজনক, বাংলাদেশের যেই ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো রয়েছে এই দলগুলোর নির্বাচনমুখী হয়েছে, বিষয়টিকে স্বাগত জানাই। কিন্তু একই সাথে সাথে তাদের উপরে যেই অত্যাচারের স্ট্রিম রোলার গত 15 বছর ধরে চলেছে, আমার মনে হয় না, আজকে চিন্তা করেন, আজকে যদি এই জায়গায় আওয়ামী লীগ আজকে অর্থাৎ এই পট পরিবর্তনে যদি আওয়ামী লীগ বিএনপির জায়গায় থাকতো, জামাতের জায়গায় থাকতো বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গায় থাকতো, তাদের যে ভূমিকাটি হতো, আমরা দেখছি যে অন্যান্য রাজনৈতিক দলকে কোনো স্পেসই দিত না, বরং বিচারের দাবিতে তাদেরকে সবসময় আমরা সোচ্চার দেখতাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের আওয়ামী লীগকে কীভাবে রিহ্যাবিলিটেট করা যায় এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের মধ্য দিয়ে কীভাবে নির্বাচনী ফায়দা আদায় করা যায়, এই ধরনের ব্যাকডোর ডিপ্লোমেসির মধ্যে তাদের মধ্যে কি মনে হয় আওয়ামী প্রীতি কেন তাদের? আওয়ামী প্রীতি হচ্ছে এখানে একটা নির্বাচন কেন্দ্রিক, অবশ্যই এক ধরনের ফায়দা রয়েছে, আওয়ামী লীগের একটা বড় ধরনের একটা ভোট ব্যাংক রয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে ক্রিয়াশীল যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা ভাবছে যে আওয়ামী লীগের বর্তমান যেই ক্রাইমের যেই তাদের একটা এলিগেশনস রয়েছে এবং এত বছর যে তারা যে অপরাধগুলো করেছে, এই অপরাধের দায়ভার দিয়ে তাদেরকে মাঠে রাখা এবং এই ধরনের একটা বিরোধী দল তাদের জন্য অনেক বেশি ডিল করা অনেক সহজ তাদের কাছে। এই জন্য আওয়ামী লীগকে তারা ফ্রেন্ডলি এনিমি একটা টার্ম রয়েছে, মানে অর্থাৎ এই এনিমিটা আমার জন্য ফ্রেন্ডলি এনিমি, অনেক বছর ধরে বোঝাপড়ার একটা জায়গা রয়েছে। আমি একটা উদাহরণ দিই, যেমন আপনার আওয়ামী লীগকে আমরা যেভাবে দেখি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আমরা ব্লাড দেখেছি, আমাদের হাতে যা মৃত্যু হয়েছে যে ভাইদের, আমাদের যে ইমোশনটা, আমরা আওয়ামী লীগের প্রশ্নে বিচারের আগে কোনো স্পেস দিতে রাজি না। দেখেন, গত 16 বছর ধরে আমরা পিকচারটা কি দেখেছি টিভিতে, আমরা পিকচারটা টিভিতে দেখেছি যে আওয়ামী লীগ বিএনপিকে, জামাতকে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল ফেসিবাদ বিরোধী, তাদেরকে রাস্তায় কোনো স্পেসই দেয় নাই, তাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আওয়ামী লীগের একজনকে কাউকে অ্যারেস্ট করতে যাক, আমার স্থানীয় পর্যায়ে একজনকে আওয়ামী লীগের উঠাই নিয়ে আসছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তাকে ছাড়ানোর জন্য সেখানে বিএনপি থেকে গিয়েছে, সেখানে জামাত থেকে গিয়েছে। এই যে দেখেন এক ধরনের সমঝোতার যে একটা রাজনীতি, এই রাজনীতিটা কিন্তু বিদ্যমান ছিল, এখন সেটি আরও দৃশ্য থেকে আরও বেশি, বিষয়টা আরও বেশি স্পষ্ট হচ্ছে। আমরা আরও দেখেছি বর্তমানে যেগুলো স্পষ্ট হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়াও ছিল এবং তাদের নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাদের পারিবারিক সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল এবং প্রত্যেকটা আওয়ামী লীগের একটা অপরাধের জন্য একজন এই যে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে তদবির করার জন্য একজন রেডি থাকে। এটি আমরা মনে করছি এটি হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্রেফ প্রতারণা। আজকে দেখেন 5ই আগস্ট যদি একটা সিম্পল একটা সিনারিও চিন্তা করেন, 5ই আগস্ট সরকার পতন হইল না, সরকার পতন যদি না হইতো, আপনি কাদের আজকে দেখেন, আজকে যারা বলছে যে এই অভ্যুত্থানটিকে, এই যে একটা অভ্যুত্থান চুরি করে নেওয়ার একটা প্রবণতা, দখল করার একটি প্রবণতা, মার্জিনালাইজ করার প্রবণতা বা এককেন্দ্রিক যে আমারই এটা, আপনি দেখেন 5ই আগস্ট যদি হাসিনার পতন না হইতো, কয়জনকে তখন রাস্তায় পাওয়া যেত এবং কাদেরকে তখন ফাঁসি দেওয়া হইতো। আজকে আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা খুবই দুঃখজনক, যেখান থেকে রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগের প্রতি বিচারের জন্য তাদের দাবি জানানো উচিত ছিল, সেই জায়গা থেকে তারা সরে এসে নির্বাচনে কিভাবে তাদেরকে রিহ্যাবিলিটেট করে একটা ফ্রেন্ডলি এনিমি সিচুয়েশন ক্রিয়েট করে তাদের ভোটারের যেই বিষয়টি রয়েছে সেটি নিশ্চিত করা যায়, সেই জায়গাটিতে তারা বেশি মনোযোগ হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আওয়ামী লীগকে ফেসিলিটেট করলে অনেক বেশি লাভ আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেমন তাদের মিডিয়া ছিল, তাদের ব্যবসা ছিল,
তাদের প্রতিষ্ঠিত একটা কাঠামো ছিল, সেগুলোর খুব স্মুথ ট্রানজ্যাকশন হয়েছে। আপনি দেখেন সিএনজি স্টেশন থেকে শুরু করে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে মিডিয়া, সবগুলো একটা স্মুথ ট্রানজ্যাকশন, একটা ট্রান্সফরমেশন হয়েছে। আগে দেখা যেত কি, ওই যেমন একটা কটন কোম্পানি আছে আপনার ইয়াতে নারায়ণগঞ্জে, আমার দুলাভাই এটাকে চালায়, আমার মানে খালাতো বোনের হাজব্যান্ড এটাকে চালায়। তো উনি বলতেছে এখানে ঝুট একজন আগে সাপ্লাই দিত, আগে একটা পক্ষ সাপ্লাই দিত, এখন ওই পর থেকে আরেকটা পক্ষ ঝুট সাপ্লাই দেয়। তখন উনি বলতেছে যে শালা যে একদম মানে কি স্মুথ ট্রানজ্যাকশন, কোনো আওয়াজ হয় নাই, আওয়াজ ছাড়াই কাজ হয়ে গেছে। আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় এই আওয়াজ ছাড়াই কাজ ট্রানজ্যাকশন গুলো হয়ে গিয়েছে। সুতরাং আমরা অন্যান্য যে দেখা গিয়েছে কি তাদের বিজনেস যে এই তাদের থেকে বিজনেস নেওয়া যাবে, মিডিয়া নেওয়া যাবে, তাদের যে কাঠামো প্রতিষ্ঠিত যে কাঠামো রয়েছে, কাঠামো সুবিধা পাওয়া যাবে, এবং তাদের যে জনবল রয়েছে, জনবলের সুবিধা পাওয়া যাবে। মামলা থেকে আমরা মামলা বাণিজ্য দেখি নাই, মামলা কি হয়েছে যে তোমাকে আমি মামলা থেকে বাদ দিয়ে দিলাম, তোমার এই যে একদম পুরো সার্কেল সহ তুমি আমার পিছনে চলে আসবা, এগুলো তো সত্য, একদম দিনের মানে একদম সত্য। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মাসুদ কামাল ভাইদের মতো যারা রয়েছে, যারা বিগত ফেসিবাদের সময়, যাদের ফেসিবাদের সময়ে এই যে আওয়ামী লীগ তাদেরকে বলেছে তারা বিপক্ষে কথা বলছে এবং তাদেরকে শত্রু বানিয়েছে, এবং তাদের উপরে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন সেন্সরশিপ এসেছে। আমরা তাদের জায়গা থেকে আমরা দেখেছি তারা এই বিষয়টা তেমন একটা, তাদের জায়গা থেকে তারা খুব বেশি ভোকাল না। আমরা প্রত্যাশা করি তাদের জায়গা থেকে আমরা যাদেরকে দেখেছি গত 15-16 বছর স্রোতের বিপরীতে গিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, আমরা চাই তাদের বিচারের নিশ্চিতের জন্য, তাদের রিহেবিলিটেড কি হবে সেটা পরের বিষয়, আগে কিভাবে বিচার নিশ্চিত হবে, এবং আওয়ামী পরবর্তীতে এখন যে অপশাসনগুলো শুরু হয়েছে তাদেরকে সমাজে যেভাবে নরমালাইজ করা হচ্ছে, সিম্পেথাইজ ক্যাম্পেইন যেটা চালু হয়েছে, সেটির বিষয়ে তারা সরব অবস্থান নেবে। জি, মাসুদ কামাল সাহেবরা কি নিয়ে কথা বলবেন সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়, তারা কি নিয়ে কথা বলবেন সেটা নিশ্চয়ই এক্ষেত্রে মিসইন্টারপ্রেট হইতে পারে, যেমন কলম ভেঙে দেওয়াটা মিসইন্টারপ্রেট হয়েছে, যেমন আপনি ভাবতে পারছেন আমি চাপাই দিছি না, সেটা আমাদের প্রত্যাশা। যেমন আমি কি বিষয়ে কথা বলবো এটা আমার নিজস্ব বিষয়, অবশ্যই নিজস্ব বিষয়, কিন্তু আমি কি বিষয়ে কথা বলবো সেটা আপনার একটা প্রত্যাশা থাকে, মানুষের একটা প্রত্যাশা থাকে, আমি প্রত্যাশার জায়গাটা বলেছি। প্রেস সচিবের কথা যখন আসলো, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পদের হিসেব দিয়েছেন। খুবই সাহসী কাজ, এটা নিয়ে প্রশংসা সমালোচনা দুটোই চলছে। আপনারা সম্পদের হিসাব দিবেন না? কারণ আপনাদের নিয়েও কিন্তু লোকের সন্দেহ। আরেকটার সাথে একটু প্রশ্ন যে আপনি তো অনলাইনে আপনার ইংলিশ যে ক্লাস সেটা দেখছিলাম আমি আজকে, সেখান থেকে একটা শব্দ শিখেছি, এমবি ডেক্সটেরাস, মানে মেধাবী। জি, আপনি মেধাবী, কিন্তু স্কুল অফ এক্সিলেন্স সেটা কেমন চলছে? দুইটা প্রতিষ্ঠান রয়েছে। জি, আচ্ছা, আমি ওইটার কথাই জানি। এইটাই কি আপনার আয়ের একমাত্র মানে উপায় কিনা? না, আমি 2017 সাল থেকে ইনকাম করি। আমি 2017 সালের সেপ্টেম্বর, 2016 সালের সেপ্টেম্বরে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে চান্স পাই, আর 2017 সাল থেকে আমি ইনকাম করি। আমার প্রথমে প্রকাশনী ছিল, এই প্রকাশনী থেকে আমার নিজের এখনো বই আছে, এবং পরবর্তীতে আমি হচ্ছে ওই যে শেডু এডুকেশনের যে কোচিং, সেখানে আমি পড়ানো শুরু করি, এবং সেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে মানে আমার অনেক স্টুডেন্ট আছে, আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে, সেখানেও আমার স্টুডেন্ট আছে, এবং আমি এখনো পড়াই। আমি এখনো দেখা যাচ্ছে আমার আরো 2টা ক্লাস বাকি আছে 25 তারিখ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। আমি দেখা যায় ফজরের পরে 6টা-7টার দিকে আমি ক্লাস নেই, এবং আমার যে ইনকাম সোর্স রয়েছে সেই ইনকাম সোর্সের যে মূল অংশগুলো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রকাশনী, দ্বিতীয় হচ্ছে এখনো আমি পড়াই, প্রকাশনীতে আমার ইনভেস্টমেন্ট রয়েছে, এবং হচ্ছে একটা প্রকাশনী নাকি কয়টা প্রকাশনী? একটা প্রকাশনী। তারপরে হচ্ছে আমার 2টা অনলাইন প্রতিষ্ঠান রয়েছে, একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আমি। এখন প্রশ্ন করতে পারেন সেগুলো কি আন্দোলনের পরে হয়েছে কিনা? না, সেগুলো আন্দোলনের পরে না। যেটার আমি ডিরেক্টর সেটা হচ্ছে 2023 সালের জুন মাসে সেটার আমি হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে, এবং সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে। তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আমি পড়াই, অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়াই, সেখানেও হচ্ছে আমি কোর্স বিক্রি করি, আমার কোর্স বিক্রি করি, এবং এই কোর্স থেকে রেকর্ডেড কোর্সও সেখানে বিক্রি হয়, এবং সেখানে লাইভ কোর্সও বিক্রি হয়। এগুলো হচ্ছে আমার ইনকাম সোর্স। এবং আমি রাজনৈতিক দল পরবর্তীতে যদি আমরা হই বা রাজনৈতিকতে যদি আমি যাই বা খুব দ্রুততম সময়ে, আমার যে ইনকাম রয়েছে, আমার বাবার যে ইনকাম রয়েছে, আমার স্ত্রীর যে সম্পদ রয়েছে, বা আমার মা এবং অত ফার্স্ট হ্যান্ড রিলেটিভ যাদের রয়েছে, আমি সেটাকে অবশ্যই প্রকাশ করব। সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে, দেখেন আমি যখন ইনকাম, ওই যে শফিক ভাইয়ের যে ইনকাম সোর্স দিয়েছে, তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি স্টুডেন্ট অবস্থায়, আমি কিন্তু জাস্ট মানে ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি, তো আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কি অনেক ট্রানজ্যাকশন আমাদের হাতে নিতে হয়েছে। যেমন আমি একটা কোচিংয়ে ক্লাস নিতাম, 15,000 টাকা দিত, এটা আমি হাতে নিয়েছি, এটার কিন্তু আমার কোনো হিসাব নাই। বা ট্যাক্সের যে বিষয়গুলো এখন আসছে, তখন কিন্তু এই বিষয়গুলো এখনো আসেনি, মানে ওই সময় পর্যন্ত আসেনি। সুতরাং এই জায়গাগুলো স্পষ্ট করে, এবং যেটাকে একদম স্বচ্ছভাবে আমার ব্যক্তিগত আমার যেই ইনকাম সোর্স রয়েছে সেটাকে অবশ্যই আমি